শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিল বাংলাদেশ। বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানোর আশা উপদেষ্টার। পিলখানা হত্যা তদন্তে কমিশন গঠন। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার। বিএনপির 15 বছরের লড়াইয়ের কারণেই শেখ হাসিনাকে বিদায় দিতে পেরেছে ছাত্র জনতা। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। বছরখানেক সময় পেলে সংস্কার কাজ শেষ করার আশা আইন উপদেষ্টার। এবং জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে 4 মাস পর মৃত্যুর কাছে হার মানলেন কিশোর আরাফাত। কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা। গণহত্যা ও গুম খুনের বিচার করতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে পিলখানায় এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালানোর পর থেকেই প্রশ্ন ছিল শেখ হাসিনাকে ফেরাতে কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, বন্দি প্রত্যর্পণ চুক্তির কিছু শর্ত পূরণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত চাওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর এই বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, বিচার প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে চিঠি দিয়েছে বাংলাদেশ। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। এর আগে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে সেই প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনাদের এক্সট্রাডিশন করার জন্য। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 15.5 বছর আগের বিডিআর বিদ্রোহের ঘটনা নতুন করে তদন্ত হচ্ছে। সকালে বিজিবি দিবসের অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পিলখানা হত্যার তদন্তে 7 সদস্যের কমিশনের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। কমিশন প্রধান করা হয়েছে বিডিআরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমানকে। সোমবার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যার পুনঃতদন্তে বাহিনীটির সাবেক এক মহাপরিচালকের নেতৃত্বে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিশন। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। সদস্য সংখ্যা হবে হলো 7 জন। এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, স্যারে হচ্ছেন এটার সভাপতি, এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন, সিভিল সার্ভিস থেকে 1 জন থাকবেন, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, পুলিশের 1 জন উপরের লেভেলের 1 জন কর্মকর্তা থাকবেন। মিয়ানমারে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আবারও বাংলাদেশমুখী হচ্ছেন রোহিঙ্গারা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, অনুপ্রবেশ ঠেকাতে আগের মতোই কঠোর অবস্থানে সরকার। আমাদের নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। এছাড়া কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস। টিউলিপ সিদ্দিক এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান তুলে ধরেছেন বলে জানান ব্রিটিশ মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানায়, বৃহস্পতিবারের ওই জিজ্ঞাসাবাদের বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র জানান, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতির সামাল দেয়া তার কাজ। অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে 2013 সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ, যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানার বিরুদ্ধেও। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিএনপির 15 বছরের লড়াইয়ের কারণেই শেখ হাসিনাকে বিদায় দিতে পেরেছে ছাত্র জনতা। এখন ভারতে বসে প্রবাসী বাঙালিদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছেন। ঠাকুরগাঁওয়ে জনসভায় একথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে ঢল নামে নেতাকর্মীর। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে বলেই ছাত্র জনতা শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছে। এর আগে বেলা 12টা থেকেই ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, দলীয় ও সাংগঠনিক পতাকা সহ সভাস্থলে আসেন জেলা ও উপজেলা বিএনপির সদস্যরা। বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এইটাই হচ্ছে মুক্তির পথ। আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। পালাইছে ভাই, ভালো হয়েছে, রক্ষা করছো। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতেছো এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছো। ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছো। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছো যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। জাতীয় ঐক্য থাকলে রাজনৈতিক দল ক্ষমতায় এলেও সংস্কার বাতিল বা পরিবর্তন করতে পারবে না। রাজধানীর সিরডাপে সেমিনারে এ মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, যেসব বিষয়ে ঐক্যমত রয়েছে সেসব সংস্কার কার্যকর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় মামলা জট কমাতে দ্রুত উদ্যোগ না নিলে বিচার ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানান আইনজ্ঞরা। রাজধানীতে সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক সেমিনারে আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ। সঞ্চালনা করেন সিজিএস এর নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান। প্রধান অতিথি আইন উপদেষ্টা বলেন, যত ভালো আইনই তৈরি হোক না কেন, সংস্কার মানার মানসিকতা না থাকলে কোনো কিছুই কাজে আসবে না। জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার ক্ষেত্রে সমস্ত কাজই হয়ে গেছে। তো আপনি যত ভালো আইন, যত ভালো সংবিধানই বানান না কেন, যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায়, আমাদের যদি সংস্কার মানসিকতায় যদি পরিবর্তন না আসে, তাহলে এগুলি সাস্টেইন করা কঠিন হয়। এই আলোচনাগুলো সেই মানসিকতা গড়ে তোলার জন্য অনেক বড় ভূমিকা রাখবে। বিচারকদের উপর রাজনৈতিক চাপ ছিল মন্তব্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধ করতে হবে। রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ এবং রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার যখন করা হয়, তখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এই বিচারকরাও তখন দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে থাকেন। মামলা জট না কমালে বিচার ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা জানিয়ে বক্তারা বলেন, গরিব মানুষে যেন বিচার পায় তা নিশ্চিত করতে হবে। গ্রেফতারের আগে আপনার মিনিমাম কিছু এভিডেন্স থাকতে হবে। আপনি ফিশিং এক্সপেডিশনে বারবার যেতে পারবেন না, আর মানুষকে আটকে রাখতে পারবেন না যে আপনি মানে খুঁজতে থাকবেন তার বিরুদ্ধে আপনার কি জিনিস আছে। বৈষম্য নিরসন করার জন্য কোন কোন সম্প্রদায়, কোন কোন জনগোষ্ঠী কোর্টে থাকবে,
আমাদের জন্য আই থিঙ্ক এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার। দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থার মাধ্যমেই সোনালী দিন ফিরে আসতে পারে বলে মনে করেন আলোচকরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়ার 4.5 মাস পর মারা গেলেন আরাফাত। তার জানাজা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে যোগ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। এ সময় তারা বলেন, এই সরকার জুলাই গণহত্যা সহ সকল গুম খুনের বিচার করতে বদ্ধপরিকর। আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে, আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি, আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হই। এই সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির দড়িতে ঝোলার জন্য। এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার। নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক ও পলক সহ আওয়ামী লীগ সরকারের 9 হেভিওয়েট ব্যক্তিকে। রাজধানীর নিউ মার্কেট, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি থানার আলাদা আলাদা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। একই দিন পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। উভয়ের দীর্ঘ শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন। এ সময় আদালতে পটন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। তার বিরুদ্ধে আপনারা জানেন যে সে সার কেলেঙ্কারি আছে এবং সে হাজার টন সার অবৈধভাবে সে পাচার করেছে এবং কৃষকরা সেই সারগুলি পায় নাই। প্রাথমিক তদন্তে আশরাফ খান পটনের তার জড়িত থাকার বিষয়টা তাদের নজরে আসে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। এতে অন্য আসামিরা হলেন এস.কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী। ডেপুটি গভর্নর থাকাকালে সুরের বিরুদ্ধে অর্থ পাচার সহযোগিতার অভিযোগ ওঠে। তিনি আলোচিত পি.কে হালদারের সহযোগী ছিলেন বলেও কয়েকজন আসামির জবানবন্দিতে উঠে এসেছে। এর আগে সুর চৌধুরী, তার স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দ করে দুদক। 2018 সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন সুর চৌধুরী। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাসহ শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে 6 জনকে স্থায়ী বহিষ্কার সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 32 শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপকমিটির সুপারিশে 535তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। অপরাধের ধরন ও মাত্রাভেদে 6 জনকে স্থায়ী বহিষ্কার, 5 জনকে 2 বছরের জন্য বহিষ্কার সহ বাকিদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগেরই 25 জন নেতাকর্মী রয়েছে। রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। হানিফ ফ্লাইওভার, কারওয়ান বাজার সহ বিশেষ কিছু এলাকায় সাদা পোশাকে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। 24 ঘন্টায় রাজধানী থেকে 93 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সবশেষ 18 ডিসেম্বর মেয়র হানিফ উড়াল সড়কে নিহত হন একজন। এর আগে 15 ডিসেম্বর মগবাজারে প্রাণ হারান হাবিবুল্লাহ নামের এক তরুণ। এ অবস্থায় ছিনতাই প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, 24 ঘন্টায় রাজধানী থেকে 93 ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। 22 তারিখ সকাল 8টা থেকে 23 তারিখ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আমরা প্রায় 93 জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। মোহাম্মদপুরে একটা দিনে দুপুরে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওই একজনের কান চাপাতি দিয়ে কাটছে। এই ঘটনায় আমরা 4 জনকে অ্যারেস্ট করছি। সোমবার দুপুর থেকে হানিফ ফ্লাইওভার, কারওয়ান বাজার সহ বিশেষ কিছু এলাকায় সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পায় সে বিষয়ে পুলিশের প্রসিকিউশন শাখাকে নির্দেশনা দিয়েছে ডিএমপি। বিভিন্ন থানার মধ্যে কিছু গলি, কিছু জায়গা যেখানে সচরাচর মুভমেন্টটা কম হয়, এই সমস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করতেছি, আমরা টিম লাগাইছি এবং এই অভিযানটা যতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন মনে করব যে এইটা
উল্লেখযোগ্য হারে এই চাঁদাবাজি বা ছিনতাইকারী এটা কমে না আসে ততদিন পর্যন্ত এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। ছিনতাই রোধে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান পুলিশের এই কর্মকর্তার। আমরা সবাই যদি সচেতন হই। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। কারখানা পর্যায়ে ভয়ভীতিহীন ও দর কষাকষির মাধ্যমে ইউনিয়ন গঠন না হলে শ্রম খাতে অস্থিরতা কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকদের দক্ষ করে তোলারও পরামর্শ তার। শ্রমভবনে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। এ সময় শ্রমিক প্রতিনিধিরা কমিশনের কাছে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন। সোমবার শ্রম ভবনে তৈরি পোশাক কারখানার শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে কমিশন। সভায় উঠে আসে নানা প্রতিবন্ধকতার কথা, তুলে ধরা হয় বিভিন্ন সংস্কার প্রস্তাব। যেটা আইএলও কনভেনশন এবং আমার দেশের সংবিধানের যে মূল ধারা, সেই ধারার সাথে কন্ট্রাডিক্ট করবে এমন কোনো কিছুকেই লতে অন্তর্ভুক্ত করা যাবে না। সংস্কার কমিশনের প্রধান বলেন, কারখানা মালিকদের সাথে শ্রমিক সংগঠনগুলোর ভীতিহীন আলোচনার পরিবেশ তৈরি করতে হবে, না হলে অস্থিরতা কমানো সম্ভব নয়। কারখানা পর্যায়ে ভয় ভীতিহীন দর কষাকষির চর্চা পরিবেশ তৈরির জন্য যদি উদ্যোগ না নেওয়া হয় সম্মিলিতভাবে সরকার, শিল্প এবং ইউনিয়ন বসে এবং বাস্তবসম্মত একদমই কিভাবে ইউনিয়নটা হবে এবং দর কষাকষি হবে, নামকস্ত ইউনিয়ন না, এটি ছাড়া আজকের এই ক্রাইসিস উত্তরণ সম্ভব না। এ সময় অটোমেশনের কারণে বেকার হওয়া শ্রমিকদের পুনর্বাসনের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শ্রম খাতে নারী পুরুষ বৈষম্য কমানো ও জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় কমিশন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আবারও ডলারের বাজারে অস্থিরতা। নির্ধারিত দরে খোলা বাজারে মিলছে না বিশ্বের প্রধান এই মুদ্রা। দাম বেড়ে 127 টাকা ছাড়িয়েছে। ভ্রমণ বা ব্যবসার কাজে বিদেশ পাড়ি দিতে যাওয়া অনেকেই পড়েছেন বিপাকে। রমজানকে সামনে রেখে আমদানি ব্যয় বৃদ্ধি, রিজার্ভ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনা ও কারসাজির ফলে দাম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেশা একজন ব্যবসায়ী আরিফ বিল্লাহ ভ্রমণে যেতে চান থাইল্যান্ড। রবিবার হন্য হয়ে কয়েকটি মানি এক্সচেঞ্জ ঘুরেও পেলেন না চাহিদা মতো ডলার। সময় মতো না পেলে অনিশ্চিত হয়ে যেতে পারে বিদেশ যাত্রা। ব্যাংক বলেছে কার্ড এন্ডোর্স করে নিতে হবে, ওদের কাছে ডলার নেই। আর মানি এক্সচেঞ্জের ঊর্ধ্বগতির কারণে তারা বলতেছে তাদের কাছেও ডলার নেই। শুধু আরিফ বিল্লাহ নয়, এমন অনেকেই ব্যাংকে ঘুরেও পাচ্ছেন না ডলার। ব্যাংকে আসলাম কিন্তু কোথাও ডলার না পেয়ে পরে মানি এক্সচেঞ্জের এখানে এসে দেখি যে ওনারা 127 টাকা 30 পয়সা করে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে দেখা যায় ডলার ক্রয় 120 টাকা আর বিক্রয় মূল্য 121 টাকা লেখা আছে। তবে সর্বোচ্চ 127 টাকা 30 পয়সাতেও বিক্রি হচ্ছে। নির্ধারিত দরের বেশি দামে ডলার বিক্রি প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, ক্রলিং পেগ থেকে বেরিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। এতে দাম বাড়ার আশায় অনেকে হয়তো ডলার ধরে রেখেছেন। ক্রলিং পেগ রেট দেওয়ার মধ্যে আমরা 21 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, তার আগে 19 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। সে সময় লেনদেন হয়েছে, কম বেশি ক্রাইসিস ছিল, সেটাও ওভারকাম করতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে এসে যে অস্থিতিশীল পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এটা সার্বিক। আপনি প্রয়োজনের তুলনায় যদি বেশি দিতে চান তাও তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি দেবো কোথার থেকে? এটা তো আর আমি না পাইলে তো দেওয়ার প্রশ্নই ওঠে না। আগস্টে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তঃব্যাংক ডলারের দাম 120 টাকায় স্থিতিশীল ছিল। তবে রমজানকে সামনে রেখে জুলাই অক্টোবরে বছর ব্যবধানে 1% বেড়েছে আমদানি ব্যয়। এদিকে রিজার্ভের পরিমাণ বাড়াতে ডলার কিনছেন কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবও পড়েছে ডলারের দামে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের আদানি নির্ভরতা কমাবে উৎপাদন শুরু করতে যাওয়া পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্র। পুরোপুরি উৎপাদনে গেলে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও দেখা দেবে না সংকট। অন্যদিকে তেলের উপর নির্ভরতা কমিয়ে ব্যয় হ্রাস করতেও সহায়তা করবে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পটুয়াখালীতে নির্মিত 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে আসছে শিগগিরই। কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে ব্যাকফিড।
আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিট এবং মে মাসের শেষ দিকে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানায় কর্তৃপক্ষ। 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার ফলে আমরা আশা করছি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 10% বিদ্যুৎ আমাদের আরএনপিএল এর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা বলছে দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি করতে হয়, যেখানে প্রতি ইউনিট প্রায় 15 টাকা খরচ হয়, কিন্তু আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ হবে মাত্র 9 টাকা। আর আদানির প্রায় সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র, যার কারণে কেন্দ্রটি উৎপাদনে এলে আদানি নির্ভরশীলতা অনেকটাই কমবে। বিদ্যুৎ কেন্দ্র চালু হলে আগামী গ্রীষ্মকালে আমাদের লোডশেডিং এর পরিমাণ আমাদের অনেক কমে যাবে। বর্তমানে দেশে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা প্রায় 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা 5,683 মেগাওয়াট। আরএনপিএলের সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াট। নতুন এই কেন্দ্রটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র হতে মাত্র 2 কিলোমিটার উত্তরে রামনাবাদ নদী তীরে অবস্থিত। প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। এজন্য এখানে অধিগ্রহণ করা হয় 950 একর জমি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যবহারের কারণে খাবার ও মায়ের দুধের সাথে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। পলিথিনের বিকল্প তৈরির মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক কমাতে হবে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আয়োজিত ডেভথন 5.0 অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, একটা সময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণই বেশি থাকবে, তাই উন্নয়নের কাঠামো পাল্টিয়ে পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়নের নিয়ে ভাবার আহ্বান জানান তিনি। এ সময় ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কথাও বলেন তিনি। Whatever development model we think of, that has to be friendly to the nature, respectful to our ecosystem. Now you get microplastic in breast milk, in uterus, in blood, in liver, in kidney, and in human brains. So how many more years do you want to wait to replace the polythene shopping bags with readily available jute bags and cotton bags? আন্তর্জাতিক মানের মেরিন একাডেমি গড়ে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রামে একাডেমির গ্র্যাজুয়েশন কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, 6টি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বলেন, সেসব জাহাজে প্রাধান্য দেয়া হবে মেরিন একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকদের। তিনি আরও বলেন, মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। এবারের 58তম ব্যাচে মেরিন একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করেছেন 30 জন নারীসহ মোট 238 জন ক্যাডেট। সব বিষয়ে কৃতিত্ব অর্জনের জন্য রাষ্ট্রপতি পদক জিতেছেন ক্যাডেট মোহাম্মদ মিনহাজ সাদমান। আমরা এই একাডেমিটাকে আরও অবকাঠামোগতভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একাডেমি করতে চাচ্ছি, কারণ একাডেমিটি অনেক পুরনো, বিল্ডিংগুলো অনেক পুরনো, 60 বছরের, এবং সেগুলোকে মডার্নাইজ করতে হবে। 6টি জাহাজ একসাথে, 2টি ইমিডিয়েটলি এবং 4টি জাহাজ যুক্ত হবে। কেন বলছি, এই জাহাজগুলো যখন যুক্ত হবে তখন আমাদের দেশের মেরিন একাডেমি থেকে যারা বের হয়েছেন তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উপকূলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে নৌবাহিনী। সহিংসতা প্রতিরোধ এবং অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর সাথে কাজ করে যাচ্ছে নৌ সদস্যরাও। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সাকত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শীতের সকালের মিষ্টি রোদে মাত্র কুয়াশা কাটতে শুরু করেছে। এরই মাঝে ট্রাম্পের ধ্বনিতে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে কমিশন পেতে যাওয়া নৌ সদস্যরা।
শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং মিড শিপমেন্ট 2022 আলফা ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসারের সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান। এই সময় দেশের সমুদ্র সীমায় অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত ফিশিং প্রতিরোধ নৌবাহিনী কাজ করছে বলে জানায় নৌবাহিনী প্রধান। দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের মহান আদর্শে বলিবান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ মোকাবেলায় তোমাদেরকে থাকতে হবে সদা প্রস্তুত। আমি আশা করব তোমাদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব হবে দৃষ্টান্তমূলক। এবার সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সৌরবর্ণনা লাভ করেন মিডশিপম্যান 2022 আলফা ব্যাচের মিডশিপম্যান তহিদুর রহমান জয়। এছাড়া নৌপ্রধান স্বর্ণপদক অর্জন করেছেন মিডশিপম্যান নাফিস আলবি হক এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 ব্রাভো ব্যাচের অ্যাক্টিং লেফটেন্যান্ট হাসনাতুল্লাহ। এই সময় কমিশন পাওয়া নবীন অফিসাররা দেশের জন্য কাজ করবেন বলে জানান তাদের অভিভাবকরা। বাংলাদেশ নৌবাহিনীতে যে একজন অফিসার হিসেবে আজকে কমিশন পেয়েছি, এই জন্য আসলে আমার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে। দেশের সেবায় ছেলেকে নিয়োজিত করছি এবং সে দেশের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে আনবে, তার নিজের ডিগনিটিকে রেইজ করবে। আমি একবার আনন্দিত, আমি এবং গর্বিত যে আমার ছেলেকে আমি নৌবাহিনীর অফিসার হিসেবে দেখতে চাই। এবার 2022 আলফা ব্যাচের 36 জন মিডশিপম্যান এবং 2024 ব্রাভো ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 44 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন 7 জন নারী। গভীর সাগরের যুদ্ধ জাহাজে মোতায়েন থেকে যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে, ঠিক তেমনি বর্তমান পরিস্থিতিতে উপকূলবর্তী জেলাগুলিতে মোতায়েন থেকে নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। রাষ্ট্রপতি সমাপনী কুচকাওয়াজে এসে সে কৃতিত্বের কথা তুলে ধরলেন নৌবাহিনী প্রধান। চট্টগ্রামের নাকালা মেডিকেল থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। শুরু হলো বিপিএল উন্মাদনা। মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে মিউজিক ফেস্ট। সন্ধ্যায় মঞ্চ মাতাবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। হাসান আরিফের মৃত্যুতে পালিয়ে হয়েছে রাষ্ট্রীয় শোক। ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয় দোয়া ও বিশেষ প্রার্থনার। 2 পর্যায়ে স্যার অনেকগুলি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পুরো বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি একটা হয়ে গেল। জ্ঞানের, প্রজ্ঞা, সব দিক থেকে অভিজ্ঞতায় উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন। যে আলো উনি দেখিয়ে গেছেন, আমরা সে আলোকে সামনে রেখে সামনের দিনে পথ চলব। আর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাসান আরিফের পরিবার। ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে, তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করব, আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন। এদিকে হাসান আরিফের মৃত্যুতে সারা দেশে পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক। বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আয়োজন হয়েছে দোয়া ও প্রার্থনার। গত 20 ডিসেম্বর রাজধানী ল্যাবেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মেয়ে দেশের বাইরে থাকায় সোমবার হয় দাফন। বড়দিন ঘিরে উৎসবের রং চট্টগ্রামের গির্জাগুলোতে। নানা আয়োজনের প্রস্তুতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের। যিশুর গোয়ালঘর, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে প্রতিটি ঘরই সাজানো হচ্ছে আকর্ষণীয় সাজে। জমকালো আয়োজন অভিজাত এবং 5 তারকা হোটেলগুলোতেও। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বর্ণিল সাজে বন্দরনগরীর গির্জাগুলো। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে তৈরি করা হয়েছে প্রতীকী গোশালা, যেখানে দেখা মিলে যিশুর মনোরম জন্মদৃশ্য। পাশে বর্ণিল সাজে সাজানো ক্রিসমাস ট্রি। বিশ্ব মানবতার কল্যাণ কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা দিয়ে শুরু হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। প্রস্তুতি শেষ গির্জাগুলোতে। 24 ডিসেম্বর রাত 9টা এবং রাত 12টায় 2টি মূল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন। আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি দিনটার জন্য। বড়দিনে আমরা অনেক আনন্দ করি, ফ্রেন্ডসদের সাথে ঘুরি। সকলের মাঝে যেন সৌহার্দ্য আর ভ্রাতৃত্ব গড়ে ওঠে, এমন বার্তা যিশু খ্রিস্টের জন্মোৎসবে। প্রার্থনা নিবেদন করি আমাদের প্রেমময় ঈশ্বরের কাছে
এবং তার পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করতে চেষ্টা করি। বড়দিন উপলক্ষে ইতিমধ্যে নগরের অভিজাত ও 5 তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল বাতি, সান্তা ক্লজ ও ক্রিসমাস ট্রিতে। উৎসবের দিন থাকছে জমকালো আয়োজন। বাচ্চাদের এই গেমসগুলোতে গার্ডিয়ানরা নিয়ে আসবেন, প্লাস সান্তা ক্লজ থাকবে। উইনার যারা হবেন সান্তা তাদেরকে গিফট হ্যান্ড ওভার করবেন। চট্টগ্রাম নগরীতে 15টির মতো গির্জা রয়েছে। বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জায় থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বের সকল অশান্তি দূর হয়ে শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই পৃথিবী। যীশু খ্রিস্টের দেখানো সত্য ও ন্যায়ের পথে চলুক মানব জাতি। বড়দিনে এমন প্রত্যাশা খ্রিস্টান সম্প্রদায়ের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ট্রাম্প প্রেসিডেন্ট হলেও ক্ষমতা আদতে ইলন মাস্কের হাতে, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের পানামা খাল পুনর্দখলের হুমকির জবাব দিয়েছেন পানামার প্রেসিডেন্ট। বলেছেন, পানামা খাল ও তার আশেপাশের প্রতিটি ইঞ্চি পানামা রাষ্ট্রের অন্তর্গত। নির্বাচনের জয়ের পর থেকেই একের পর এক বক্তব্য এবং বিতর্কিতদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের বাজেট বিল পাশে ধনকুবের ইলন মাস্কের সম্পৃক্ততা নিয়ে চলছে সমালোচনা। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে প্রেসিডেন্টের গদিতে ট্রাম্প বসলেও আদতে এর নিয়ন্ত্রণ থাকছে মাস্কের কাছেই। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ইলন মাস্কের সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ইলন মাস্কের প্রেসিডেন্সি পাওয়ার গুঞ্জন শুধুমাত্র বিরোধী দলের রটনা ছাড়া আর কিছুই নয়। এদিকে ক্ষমতা হাতে পাওয়ার আগেই বিভিন্ন মার্কিন নীতি সংস্কারে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর আমেরিকার সর্বোচ্চ পাহাড়ের নাম পরিবর্তন থেকে শুরু করে মাদক বিরোধী প্রচারণা শুরুর ঘোষণা, সবকিছু মিলে ট্রাম্পের আসন্ন শাসনামল যে ঘটনাবহুল হতে চলেছে তা সহজেই আন্দাজ করা যায়। এর মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতির অংশ হিসেবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার আইন বাতিল নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনকি সুপ্রিম কোর্টে মামলা গড়ালেও সেখানে লড়াইয়ের প্রস্তুতি চলছে বলে জানান তারা। ট্রাম্পের আলোচিত পদক্ষেপের তালিকায় যুক্ত হয়েছে পানামা খাল পুনর্দখলের হুমকিও। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই খালটির শুল্ক কমানো না হলে তা যুক্তরাষ্ট্র পুনরায় দখল করবে বলে হুমকি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তবে এই হুমকির কড়া জবাব দিয়েছেন পানামার প্রেসিডেন্ট। এক বিবৃতিতে বলেছেন, পানামা খাল ও তার আশেপাশের এলাকার প্রতি বর্গ কিলোমিটার এলাকার উপর শুধুমাত্র পানামারই অধিকার রয়েছে। পানামা খাল ব্যবহারের জন্য নির্ধারিত ফি যথাযথ বলেও দাবি করেছেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শুরু হলো বিপিএল উন্মাদনা। মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে মিউজিক ফেস্ট। এবারের বিপিএলকে ভিন্ন মাত্রা দিতে নানা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সে ধারাবাহিকতায় আজ মিরপুরে আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্ট। দেশি সঙ্গীত শিল্পীদের সঙ্গে মঞ্চ মাতাবেন উপমহাদেশের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান। শুরুতে দেশি শিল্পীরা মঞ্চে পারফর্ম করবেন। জুলাই বিপ্লবে আহতদের মঞ্চে ডেকে সম্মাননা জানানো হয়। এবারের বিপিএলকে সফল করতে সব প্রচেষ্টায় বিসিবি করছে বলে জানান সভাপতি ফারুক আহমেদ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। লাল সবুজদের পরের দুটি ম্যাচ যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে 24 ও 27 ফেব্রুয়ারি। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, আর ফাইনাল হবে 9 মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ, এমন প্রশ্ন উঠলে আশার পালে খুব একটা হাওয়া লাগার কথা নয়। কারণ আগামী বছরের শুরুতে এই টুর্নামেন্টের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই লাল সবুজের। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজে ওরা হয়েছে হোয়াইট ওয়াশ। সেই স্মৃতি নিয়েই হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। বহু নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঠিক করতে পেরেছে পিসিবি। 19 ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। পরের দিনই মাঠে নামবে বাংলাদেশ। শুরুতেই হাইব্রিড মডেলের ফরম্যাটে পড়েছে লাল সবুজ, তাই ভারতের বিপক্ষে শান্তদের এই ম্যাচ হবে দুবাই। ম্যাচ শেষ করে পরদিন পাকিস্তান চলে যাবে বাংলাদেশ। গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডকে সামলাবে ফিল সিমন্সের দল। এই গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ পাকিস্তান। একই ভেন্যুতে এই ম্যাচটি মাঠে গড়াবে 27 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি বলছে ক্রিকেট সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে 23 ফেব্রুয়ারি। ভারত পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে দুবাই। একই ভেন্যুতে নিউজিল্যান্ড টিম ইন্ডিয়া ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের আনুষ্ঠানিকতা।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ৪ মার্চ, তবে এই ম্যাচের জন্য রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। শীর্ষ 4-এর প্রথম ম্যাচ যদি ভারত কোয়ালিফাই করে তবে এই খেলা অনুষ্ঠিত হবে দুবাই, আর তা না হলে ম্যাচ হবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল 5 মার্চ, প্রথম ম্যাচে না থাকলেও এই ম্যাচের জন্য আছে রিজার্ভ ডে। বহুল আলোচিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা 9 মার্চ লাহোরে, তবে এজন্য অবশ্যই সেমিফাইনালে বাদ পড়তে হবে ভারতকে। আর যদি টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত টিকে যায় তবে ফাইনাল আয়োজনের সুযোগ হারাবে পাকিস্তান, তখন ম্যাচ চলে যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। SM ইকবাল, সময় সংবাদ। ঢাকা মেট্রো নাকি রংপুর বিভাগ, কোন দলের ঘরে যাবে শিরোপা? NCL T20 ফাইনালে নিষ্পত্তি ঘটবে সে প্রশ্নের। ফেভারিট তকমা এক পাশে ঠেলে দুই দলই ফাইনালে মোমেন্টামের খোঁজে। হেড টু হেডেও সমানে সমান দুই ফাইনালিস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল দুপুর 12:30টায়। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে সাব্বির মিথুনের প্রতিবেদন। সোনালী ট্রফির পাশে নাইম শেখ আর আকবর আলী আন্ডারডগ হলেও যাদের নেতৃত্ব যোগ্য দল হিসেবে ফাইনালে তুলেছে মেট্রো আর রংপুরকে। এখন অপেক্ষা শ্রেষ্ঠত্বের। বিজয়ের মুকুট কার মাথায় উঠবে এমন প্রশ্নে সাবধানী দুই অধিনায়ক। T20-তে আমার মনে হয় না যে বড় টিম ছোট টিম বলে কোনো কথা আছে, কারণ T20-তে খুব অল্প সময়ের খেলা, মোমেন্টাম যারা ধরে রাখতে পারবে তারাই আসলে ভালো রেজাল্ট করবে। ছোট টিম বড় টিম নাই, T20-তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। 8 দলের টুর্নামেন্টে সবচেয়ে কম ম্যাচ হারের তালিকায় সমানে সমান ঢাকা আর রংপুর। ওই হারটাও এসেছে একে অন্যের বিপক্ষে। দুই ফাইনালিস্টের তৃতীয়বারের সাক্ষাতের আগে তাই একে অন্যের দুর্বলতাও জানে। সে কথা মাথায় রেখেই তারা লাক্কাতুরায় নামবে শিরোপা অভিযানে। ওর দিক থেকে আমার টিম নিয়ে ক্লিয়ার, ও জানে যে আমার স্ট্রেন্থ কোথায়, আমিও ডেফিনেটলি জানি যে ওর স্ট্রেন্থ কোথায়, তো চেষ্টা থাকবে ওই জায়গাটাতে রাইট ডেলিভার করার জন্য। অবশ্যই আমরা আমাদের স্ট্রেন্থ এবং উইকনেসের জায়গাগুলো জানি, তো চেষ্টা থাকবে মাঠে প্রপার এক্সিকিউট করার। যদিও ফাইনালের আগে বড় চিন্তার কারণ সিলেটের উইকেট। টানা খেলায় কিছুটা ছন্দ হারিয়েছে, তবে মাঝে বিরতি থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা দুই অধিনায়কের। ফাইনালে দর্শক খরাও কাটবে বলে বিশ্বাস তাদের। আজকে খুব ভালো গোল উঠেছে, তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং আরেকটু ভালো স্কোর হবে। আশা থাকবে অবশ্যই, যেহেতু ফাইনাল গেম, যদি স্কুল কিডসগুলো যদি চলে আসে তাহলে আমার মনে হয় যে অনেক তারাও এনজয় করতে পারবে, আমাদের জন্য আমরাও খেলে আরেকটু উপভোগ করতে পারবো খেলাটা। প্রথম দল হিসেবে ফাইনালে ওঠায় রংপুর বিশ্রাম পেয়েছে 2 দিন। অন্যদিকে টানা 2 ম্যাচ খেলে একদিনের বিরতি শেষে ট্রফির লড়াইয়ে নামতে হবে নাইম শেখদের। প্রায় 13 দিনের মাঠের লড়াই শেষে এখন অপেক্ষা চ্যাম্পিয়নের। ফাইনালে কে জিতবে, ঢাকা নাকি রংপুর, সেই প্রশ্ন এখন সামনে এসে দাঁড়িয়েছে। অপেক্ষা মাঠের পারফরমেন্সে, যেখানে ফাইনালে অপোনেন্টকে বধ করে ট্রফিটা নিজের করে নিতে চায় ঢাকা কিংবা রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিল বাংলাদেশ। বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানোর আশা উপদেষ্টার। পিলখানা হত্যা তদন্তে কমিশন গঠন। বিএনপির 15 বছরের লড়াইয়ের কারণে শেখ হাসিনাকে বিদায় দিতে পেরেছে ছাত্র জনতা। এখন ভারতে বসে বিভ্রান্ত করছেন প্রবাসী বাঙালিদের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।